তাহলে মূলের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ওকে ঠিক আছে, নিউটন সংখ্যা 11। আচ্ছা গুড, এটা হয়েছে। 2 নাম্বারটা দেখি। পারমাণবিক সংখ্যা 12, অর্থাৎ এটা ম্যাগনেসিয়াম 282। বি মৌলের পারমাণবিক সংখ্যা 16, অর্থাৎ এটা সালফার, ইলেকট্রন বিন্যাস 286। হ্যাঁ, ভেরি গুড। তারপরে পরের অংশ দেখাও। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় অস্থিতিশীল অবস্থায় আছে। আচ্ছা, একটা ইলেকট্রন না বাবা, দেখো ম্যাগনেসিয়ামের শেষে 2টা ইলেকট্রন আছে। হ্যাঁ, তাই এটা কয়টা ইলেকট্রন দান করবে? 2টা ইলেকট্রন দান করবে। দেখো, তৃতীয় কক্ষপথে থাকা 2টা ইলেকট্রন দান করতে হবে। আচ্ছা, তাহলে এই যে 2টা ইলেকট্রন যেহেতু দান করবে, তাহলে তুমি ম্যাগনেসিয়াম যে অ্যারো চিহ্ন দিয়েছো, এরপরে ম্যাগনেসিয়ামের উপরে +2 দাও, উপরে দাও +2, আর ইলেকট্রনের সামনে একটা 2 দাও। বুঝতে পেরেছো আমার কথা রাকিবুল? হ্যাঁ হ্যাঁ, ভেরি জি গুড। মিস। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, মিস অপরদিকে এক সালফারে, বাদে অন্য কোনো সংখ্যা থাকলে সেটা দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টা যেহেতু দান করছে তাই 2ই দিয়েছো। হ্যাঁ, আবার দেখো সালফার এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে S+2E, ইর সামনে একটা 2 দাও। হ্যাঁ, সামনে সামনে, হ্যাঁ। আর ওখানে সালফার তাহলে -2 হবে। হ্যাঁ, সালফারের উপরে যে মাইনাস দিয়েছো, মাইনাসের পরে 2। হ্যাঁ, এই তো গুড। হ্যাঁ, ঠিক আছে। তারপরে পরের পেজে যাও, কি লিখেছো? আচ্ছা, 2টি ইলেকট্রন দান করবে সালফার, সেই 2টি ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, আকর্ষণ বল তৈরি হবে যা বন্ধন তৈরি করবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম ও সালফার একে অন্যের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট যৌগ তৈরি করে। ভেরি গুড। কিন্তু SO4 কেন দিয়েছো? নিচের এখানেও একটু ঠিক করো। এই যে ওখানে লিখেছো ম্যাগনেসিয়াম, হ্যাঁ, উপরে +2 দাও, ইলেকট্রনের সামনেও একটা 2 দাও। হ্যাঁ হ্যাঁ, নিচে, হ্যাঁ গুড। হ্যাঁ, এখানে হবে Mg+S, Mgs, O4 হবে না বাবা, O4টা কেটে দাও, কারণ এখানে তো অক্সিজেন নাই। অক্সিজেন কোথায় পাইছো? হ্যাঁ, এই তো গুড। বলা যায় এ ও বি একে অন্যের সাথে যৌগ গঠনে সক্ষম। হ্যাঁ গুড, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু ভুল আমাদের হতে পারে, বাট চেষ্টা করেছো, যেটা চেষ্টাটা খুব ভালো হয়েছে। আচ্ছা, আর কি করেছো হোমওয়ার্ক? হাসিবুল এতদিন ক্লাস করে নাই। আচ্ছা, বাকিদেরকে আমি দেখতে পাচ্ছি না কেন? সবার ভিডিওটা অন রাখো, সবার ভিডিওটা অন রাখো। ক্লাসে যারা আছো প্রত্যেকে ভিডিওটা অন রাখো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আজকে নতুন একটা অধ্যায় পড়া শুরু করব। তার আগে আমি একটু জানতে চাই, বাকি যারা ক্লাসে ছিলে তারা হোমওয়ার্ক এখনো করোনি কেন? মিস আমি করেছি। আচ্ছা, কে করেছো? নাম বলো, খাতা দেখাও। খায়রুল ইসলাম, হোমওয়ার্ক করেছো? মিস আচ্ছা, খাতাটা দেখাও। ওকে, আমরা খায়রুলের খাতাটা দেখবো, এরপরে আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, কার্বনের আইসোটোপ সংখ্যা 3টি। ওকে, ক্যাটায়ন হলো বিশিষ্ট আয়ন। আচ্ছা ঠিক আছে। ক খ ঠিক আছে, খটা একটু বেশি বড় হয়ে গেছে, এত বড় না লিখলেও হবে। আচ্ছা, তারপরে গ নাম্বারে যাও বাবা। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। এবার আসি ঘ নাম্বারটাই দেখার বিষয়, কি করেছো? 2 আর 6। হ্যাঁ, আচ্ছা পরের পেজে যাও, পরের পেজে যাও। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কোথায়? আগের অংশটা দেখবো, আগের পেজটা দেখবো। হ্যাঁ, ঠিক আছে কিনা এটা তো আমি দেখব। স্থিতিশীল অবস্থায় নেই বাবা। তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন থাকায়, 2 থাকায় না, তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন থাকায়। লেখাটা ঠিক করো, মৌলটি স্থিতিশীল অবস্থায় নেই। লেখাটা ঠিক করো, ভুল হয়েছে। উপরের প্যারায় লিখবে।
দুইটি ইলেকট্রন কোথায়? থাকে তৃতীয় কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকায় মৌলটি স্থিতিশীল অবস্থায় নেই। আছে লিখেছো, আছে হবে না, এটা নেই হবে। হ্যাঁ, আচ্ছা, পরেরটা একটু দেখি দাও। সালফার ইলেকট্রন বিন্যাস তৃতীয় কক্ষ 6টি। ম্যাগনেসিয়ামের মৌলটির ইলেকট্রন, আচ্ছা এই পরের অংশগুলো হয় নাই, এটা একটু ঠিক করে নিবে। খায়রুল, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে, সালফার 2টা জি, ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, ওই অংশটা ঠিক করে নেবে। আচ্ছা, তো আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করতে যাব। আর কেউ করেছো হোমওয়ার্ক? আচ্ছা আচ্ছা, যারা ক্লাসে আছো সবাইকে যেন আমি দেখতে পাই, সবাই ভিডিওটা অন করবে। আচ্ছা, আমরা আজকে সপ্তম অধ্যায়টা শুরু করব। তো সবাই যার যার বইটা বের করো, সপ্তম অধ্যায় আমরা শুরু করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হাসিবুল, খায়রুল এরকম কয়েকজনের শুধু ভিডিওটা অন আছে, বাকি সবাই ভিডিওটা অন করে ফেলো খুব দ্রুত। ওকে, সপ্তম অধ্যায়, সবাই সপ্তম অধ্যায় বের করে ফেলো। পৃথিবী ও মহাকর্ষ, এটা থেকে আমরা আলোচনা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা পার্ট 1 করব, মহাকর্ষ। তো মহাকর্ষ কি? হাসিবুল, আমরা এই প্যারাটা একটু পড়ব। হ্যাঁ, হাসিবুল একটু পড়ো মহাকর্ষ কি, তারপরে আমি বুঝাই দেবো তোমাদেরকে। পড়ো। পৃষ্ঠা নাম্বার 66। পৃষ্ঠা 66। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হাসিবুল মিউট করা তোমার, হাসিবুল মিউট করা। হ্যাঁ, আনমিউট করে পড়ো। আমরা পার্ট 1 মহাকর্ষ। আমরা লাফ দিয়ে উপরে দিয়ে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না, আবার ভূপৃষ্ঠে ফিরে আসি। গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলে মাটিতে পড়ে। এর কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, পৃথিবীর সবকিছুই আমাদেরকে আকর্ষণ করে। আসলে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। আচ্ছা, এই লাইনটা সবাই দাগায় রাখো। আমরা নিশ্চয়ই এই লাইনটা সবাই দাগায় রাখো। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলে মহাকর্ষ। এই লাইনটা দাগায় রাখো। হ্যাঁ, দাগাইছো? আচ্ছা, এরপরে থেকে পড়ো। হ্যাঁ, পড়ো। আমরা নিশ্চয়ই নিউটন ও আপেল মাটিতে পড়ার কাহিনী শুনেছি। কথিত আছে, নিউটন একদিন বাগানে বসে চিন্তা করছিলেন। এমন সময় তিনি গাছ থেকে একটি আপেল মাটিতে পড়তে দেখেন। তার মনে প্রশ্ন জাগে, আপেলটি মাটিতে পড়লো কেন? নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে। চিন্তা ভাবনা শেষে তিনি এই সিদ্ধান্ত উপনীত হন যে পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। পরে তিনি আরো সিদ্ধান্ত উপনীত হন যে পৃথিবীর শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। আচ্ছা, এরপরে আছে নিউটনের মহাকর্ষ সূত্র। হ্যাঁ, এটাও পড়ো। ওকে, নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল। দুটি বস্তুকণার মধ্যকারী আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি ও প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি হয়, আর তাদের মধ্যে দূরত্ব বেশি হলে বল কম হয়। এই আকর্ষণ সম্পর্কে নিউটনের একটি সূত্র আছে, যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। সূত্র: মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুকণাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, ধরা যাক একটু থামি, আমরা এটা একটু বুঝে নেই। আচ্ছা, বলছে কি যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ ভর যত বাড়বে, ভরের গুণফলও তত বাড়বে। ভর বাড়লে আকর্ষণের পরিমাণ বৃদ্ধি পাবে। ধরো দুইটা টেনিস বলের মধ্যে যে আকর্ষণ বল, তার থেকে দুইটা ফুটবলের মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কি হবে? বাড়বে না কমে যাবে? বলো তো। কমে যাবে। কমে যাবে। কেন? ফুটবলটা হালকা, টেনিস বলটা একটু ভারী, তাই তো?
অর্থাৎ যার ভর বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি থাকবে, আর যাদের ভর কম হবে তাদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাবে। এই সাথে সাথে আরও একটা কথা বলেছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে, অর্থাৎ দূরত্ব যদি বাড়ে তাহলে বলের পরিমাণটা সেক্ষেত্রে আমাদের কমে যাবে, আর দূরত্ব যদি কমে তাহলে বলের পরিমাণটা আমাদের বেড়ে যাবে। কি হিসাবে বাড়বে? বর্গ হিসেবে। দূরত্ব যদি 1 মিটার বাড়ে তাহলে বলের পরিমাণ 1 গুণ কমে যাবে। দূরত্ব যদি 2 মিটার বাড়ে তাহলে 2 এর স্কোয়ার, বলের পরিমাণ 4 গুণ কমে যাবে। দূরত্ব 3 মিটার, 3 গুণ যদি বাড়ে তাহলে বলের পরিমাণ 3 এর স্কোয়ার মানে 9 গুণ কমে যাবে। বুঝতে পারছি? দূরত্ব যত হবে, দূরত্বকে বর্গ করলে যে সংখ্যা হবে সেই পরিমাণ বল কমে যাবে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এখন আমরা পরের অংশটা একটু দেখি, যেখানে বলেছে দুইটা বস্তু, তোমরা একটু বইয়ে সবাই খেয়াল করো, একটা M1 আর একটা হচ্ছে M2 ভর, দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। তাহলে এই নিউটনের সূত্র অনুসারে এদের মধ্যে যে বল, সেই বলটা হবে F সমান সমান বড় হাতের G M1 M2 বাই D স্কোয়ার। ঠিক আছে? এখানে G হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। জিটা কি? সমানুপাতিক ধ্রুবক। একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলে। আচ্ছা, এর মান কত সেটা আমরা একটু পরে জানবো। তো এই যে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র যেটা পড়লাম, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? দুটা বস্তুর মধ্যে যে বল সেটা হচ্ছে ওদের ভরের গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং বলটা দুইটা বস্তুর মধ্যে যে সংযোজক একটা সরল রেখা যদি আমরা করি তাহলে সেই সরল রেখা বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এই অংশ বুঝতে কারো অসুবিধা না থাকলে আমরা চলে যাব অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, তোমাদের আগেই বলে রাখি, এই চ্যাপ্টারেও আমাদের কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলভ করতে হবে, অর্থাৎ গাণিতিক সমস্যা থাকবে। সেটা আমরা এই যে নিউটনের প্রথম যে সূত্রটা পড়লাম, মহাকর্ষ সূত্র, এই সূত্র দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো আগে আমরা একটু থিওরিটা পড়ে নিই, তারপরে গাণিতিক সমস্যার অংশগুলোতে যাব। ঠিক আছে? আচ্ছা, অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ এইটা পড়বে আহাদ। আহাদ আসো ক্লাসে? আহাদকে দেখতে পাচ্ছি না। আহাদ, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, আহাদ ক্লাসে নেই। শাওন আছে তো। আহাদ আছে, আহাদ তো কথা বলতেছে না। শাওন আছো ক্লাসে? আচ্ছা, এরকম ভিডিও অফ করে বসে থাকলে তাদের আমি কিন্তু ক্লাসে রাখবো না, এভাবে ক্লাস করা যাবে না। ক্লাসে পার্টিসিপেট করতে হলে অবশ্যই তোমার ভিডিওটা অন থাকতে হবে, সবার জন্য বলছি। আচ্ছা, প্রীতম জয়েন করেছো না ক্লাসে? প্রীতম আছো ক্লাসে? জি ম্যাডাম আছে। আচ্ছা, প্রীতম পড়বা এই অংশটা, অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ, এই অংশটা তুমি পড়ো। আচ্ছা মিস। পার্ট 2 ও 3 অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ওকে, আমরা ইতিমধ্যে দেখেছি যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণায় একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই মহাকর্ষ। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তবে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষণ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই অভিকর্ষ। গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলেও বলটি মাটিতে পড়ে। এখানে পৃথিবী যেমন ফল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে, তেমনি এরাও পৃথিবীকে আকর্ষণ করে। পৃথিবী অনেক বড় এবং এর আকর্ষণ বল অনেক বেশি হওয়ায় ফল ও ক্রিকেট বল মাটিতে পড়ে। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। এই লাইনটা একটু দাগায় রাখো, এই লাইনটা একটু দাগায় রাখো। হ্যাঁ, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। আমরা কি জানি অভি মানে কি? অভি মানে হচ্ছে পৃথিবী। পৃথিবীর যে বল সেটাকে আমরা কি বলছি? অভিকর্ষ বল। ঠিক আছে? পৃথিবীর বল, এই জন্য পৃথিবীর নাম। এটা যদি তোমার বল হতো তাহলে তোমার নামে হতো। ঠিক আছে? প্রীতমের বল, প্রীতম যদি আকর্ষণ করতো, অথবা হাসিবুল আকর্ষণ করলে হাসিবুলের বল। ঠিক আছে? অর্থাৎ যে আকর্ষণ করতেছে বলটা হবে হচ্ছে তার নামে। তো এখানে পৃথিবী যেহেতু আকর্ষণ করতেছে, পৃথিবীর আরেকটা নাম আমরা জানি, পড়েছি সবাই, অভি, তাই না? অভি মানে পৃথিবী না?
তো অভির বল এই জন্য কী নাম দিয়েছে এটাকে? অভিকর্ষ। ওকে, আচ্ছা হ্যাঁ, পরের অংশ পড়ো প্রীতম। সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ, হুম, কিন্তু পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ। ঠিক আছে, আচ্ছা অভিকর্ষ যে ত্বরণ, আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। হুম, অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর ত্বরণ হয়। হুম, এই ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলা হয়। হুম, যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এই লাইনটাও আমরা দাগায় রাখি। হ্যাঁ, সুতরাং অভিকর্ষজ বলের এখান থেকে দেখাবো প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণকে আমরা ছোট হাতে জি দ্বারা প্রকাশ করি। ওকে, যেহেতু অভিকর্ষজ ত্বরণটা এক ধরনের ত্বরণ, তাই এর একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এটাকে মাপা হয় যে একক দিয়ে, সে এককটার নাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? অভিকর্ষজ বল কি, অভিকর্ষজ ত্বরণ কি? মানে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পায়? 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পায়। বুঝতে পেরেছ? প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার ধরো 1 মিটার পার সেকেন্ড, এই জন্য এটাকে লেখা হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পাইল সেটাকে বোঝানোর জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যবহার করা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ পরের অংশটা পড়ি। এম সমান পৃথিবীর ভর এবং স্মল এম সমান তোমার ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর। স্মল ডি সমান বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মহাকর্ষ সূত্রানুসারে অভিকর্ষ বল এফ সমান সমান জি এম বাই ডি স্কয়ার। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারছি? বুঝি নাই। আচ্ছা, আগের সূত্রটা দেখো। আমরা একটু আগে যে সূত্রটা পড়েছি, এফ সমান সমান m1 m2 জি m1 m2 বাই ডি স্কয়ার। এখন m1 এর পরিবর্তে বসাইছে পৃথিবীর ভর বড় হাতের এম, m2 এর পরিবর্তে বসাইছে বস্তুর ভর ছোট হাতের এম। তাহলে আমার কি হলো? এফ সমান সমান ওই জায়গায় যদি বসাই তাহলে কি আসতেছে? জি এম এম বাই ডি স্কোয়ার। m1 m2 পরিবর্তে বড় হাতের এম ছোট হাতের এম বসাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার আমরা আরেকটা সূত্র জানি, অভিকর্ষজ বল সমান সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, এফ সমান সমান এম জি। তাহলে দুইটা যেহেতু অভিকর্ষজ বল, প্রথমটা অভিকর্ষজ বল, দ্বিতীয়টাও অভিকর্ষজ বল, তাহলে দুইটাকে আমরা কি করতে পারি? সমান লিখতে পারি। দুইটাকে সমান লিখে আমরা কি লিখছি দেখো, এম জি সমান সমান জি এম এম বাই হচ্ছে ডি স্কোয়ার। দুইটা যেহেতু একই বল, তাই দুইটাকে আমরা কি সমান লিখতে পারি না? বুঝতে পারতেছি আমরা সবাই? বুঝতে পারতেছি না? না পারলেও তো বলতে হবে যে ম্যাডাম বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, বইতেই আমরা একটু চলে যাচ্ছি, আমি ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি, সবাই খেয়াল করুন। ওকে, সবাই কি দেখতে পাও? বই স্পষ্ট দেখতে পাও? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো, এইটা আমরা পেয়েছি আগে যে সূত্রটা একটু আগে পড়েছি, এফ সমান সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার। m1 এর পরিবর্তে বসাইছি বড় হাতের এম পৃথিবীর ভর, m2 এর পরিবর্তে বসাইছি ছোট হাতের এম। ঠিক আছে, তাহলে এইটাও অভিকর্ষজ বল, খেয়াল করো। আবার আমরা জানি অভিকর্ষজ বল সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, তাহলে এফ সমান সমান এম জি। তো এইটাও অভিকর্ষজ বল, এইটাও অভিকর্ষজ বল, তাহলে দুইটার বাম পক্ষ সমান হলে ডান পক্ষ দুইটাকে আমরা কি সমান লিখতে পারি না? তাই ডান পক্ষে দুইটাকে সমান লিখেছি। দেখো লিখছে উপরোক্ত দুইটি সমীকরণ থেকে পাওয়া যায় এম জি সমান সমান জি এম এম বাই হচ্ছে ডি স্কোয়ার। উভয় পক্ষ থেকে দেখো ছোট হাতের এম বাদ দেওয়া যায়, দুই পাশে যেহেতু আছে, তাহলে আমরা কি লিখতে পারি? বা জি সমান সমান বড় হাতের জি এম বাই হচ্ছে ডি স্কোয়ার। দেখো বুঝতে কারো অসুবিধা আছে? এই অংশটুকু শুধু কিভাবে আসলো? আচ্ছা,
তাহলে দেখো এই সমীকরণের ডান পাশে বস্তুর ভর এম অনুপস্থিত, অর্থাৎ ছোট হাতের এম বলে কিছু নাই এই পাশে। সুতরাং আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এখানে দেখো প্রত্যেকটা রাশি আমরা যদি একটু খেয়াল করি, এই বড় হাতের জি হচ্ছে একটা ধ্রুবক, এটা নির্দিষ্ট। পৃথিবীর ভর কি নির্দিষ্ট না কয়েকদিন পর পর বাড়ে কমে? পৃথিবী কয়েকদিন পর একটু শুকায় যায়, আবার খাওয়া দাওয়া করে একটু স্বাস্থ্য ভালো হয়ে যায়, এরকম হয় নাকি পৃথিবীর ভর ফিক্সড তো, তাই না? নির্দিষ্ট। আচ্ছা, তাহলে এইটাও নির্দিষ্ট। এবং একটা বস্তু, আমরা যে পৃথিবীতে আছি, আমরা কোথায় আছি বলো? পৃথিবীর উপরে। পৃথিবীতে পৃথিবীর উপরে না পৃথিবীর ভিতরে বলো? উপরে। 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 আচ্ছা, তাহলে আমরা পৃথিবীর উপরে কোথায় আছি সেইটার উপরেই কিন্তু জি এর মানটা নির্ভর করে, ঠিক আছে? আমরা যদি পৃথিবীটা একটা সুন্দর বৃত্তাকার গোলক হতো, সমান ব্যাসার্ধের গোলক হতো, তাহলে জি এর মান সব জায়গায় একই থাকতো। কিন্তু আমরা জানি পৃথিবীটা কি অনেকটা কমলা লেবুর মতো, কিছুটা চ্যাপ্টা, তাই না? এই জন্য কি বলছে, জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ না, অর্থাৎ জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। বুঝতে পেরেছি এই কথাটুকু আমরা? মানে যেটা কখনোই চেঞ্জ হবে না, যেটা ফিক্সড। যেমন একটা ধ্রুব সংখ্যা, 2 একটা ধ্রুব সংখ্যা। তাই এই যে জি এর মান, এটা একটা নির্দিষ্ট মান আছে, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় ধ্রুব। এবং পৃথিবীর ভরটাও চেঞ্জ হয় না, তাই পৃথিবীর ভরটাও কি একটা ধ্রুব রাশি। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা পরের অংশটা পড়ব। হ্যাঁ, তো পরের অংশটায় যাচ্ছে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এই অংশটা পড়বে। হ্যাঁ, এবার হাত পড়ো। কোথা থেকে? 68 পৃষ্ঠা। অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ r হলে ভূপৃষ্ঠে g = gm/r²। আচ্ছা, মানে আমরা একটু আমরা আছি পৃথিবীর উপরে, আর আমাদের থেকে পৃথিবীর মূল দূরত্ব ধরা হবে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, যা পৃথিবীর ব্যাসার্ধের সমান, ঠিক আছে? এই জন্য আমাদের থেকে পৃথিবীর দূরত্বটা আমরা কিভাবে ধরতে পারি? পৃথিবীর ব্যাসার্ধ আর যতটুকু ততটুকু হতে পারে, ঠিক আছে? পরের অংশ পড়ো। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ r ধ্রুবক নয়। সুতরাং ভূপৃষ্ঠে সর্বত্র জি এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ r সবচেয়ে কম বলে যেখানে জি এর মান সবচেয়ে বেশি, সেখানে জি এর মান 9.83 মিটার/সেকেন্ড স্কয়ার। মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকায় জি এর মান কমতে থাকে। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম, 9.78 মিটার/সেকেন্ড স্কয়ার। হিসাবের সুবিধার্থের জন্য ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয় 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড বৃদ্ধি পায়। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। একই উচ্চতা থেকে একই সময় এক টুকরো পাথর ও এক টুকরো কাগজ ছেড়ে দিলে এগুলো একই সময় ভূপৃষ্ঠে পৌঁছাবে কি? যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই পাথর ও কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই। সুতরাং তাদের একই সময় মাটিতে পৌঁছানো উচিত, কিন্তু বাস্তবে পাথরটি কাগজের আগে মাটিতে পৌঁছায়। বাতাসের বাধার বিভিন্নতার কারণে এরূপ হয়। বাতাসের বাধা না থাকলে এগুলো অবশ্যই একসময় মাটিতে পৌঁছাতো। ওকে, আচ্ছা, এই অংশটা এখানে আমাদের অনেকগুলা পড়া আছে, একটু খেয়াল করো। কোথায় জি এর মান সবচেয়ে বেশি, এটা একটা প্রশ্ন। অ্যান্সার কি? মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। কত? 9.83। এই লাইনটা দাগায় রাখো। আচ্ছা, কোথায় জি এর মান সবচেয়ে কম? বিষুবী অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, সেখানে হচ্ছে 9.78। এটাও দাগায় রাখো। আচ্ছা, জি এর আদর্শ মান কত? মানে নর্মালি আমরা জি এর মান কত ধরবো, সেটা হবে হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড। আচ্ছা, এই হচ্ছে 3টা ছোট প্রশ্ন। বড় প্রশ্নে আসে এবার, সেটা হচ্ছে দুইটা বস্তুকে একই সাথে পৃথিবীর উপরে কোথাও থেকে ছেড়ে দিলে তারা একই সাথে মাটিতে পৌঁছাবে কি না। ধরো আসলো একটা পালক আর
একটা লোহার বল, দুইটাকে একসাথে ছেড়ে দিলে মাটিতে পৌঁছাবে কিনা একই সাথে। এক্ষেত্রে আমরা কি অ্যান্সার দিব, যে আসলে একই সাথে মাটিতে পৌঁছানো উচিত, কিন্তু একই সাথে কেন পৌঁছায় না, কেন পৌঁছানো উচিত সেটাও আমরা একটু ব্যাখ্যা করি। কারণ আমরা পড়লাম কি, যে প্রতি সেকেন্ডে বস্তুটার বেগ যেখান থেকে আমরা ফেলে দিই কত বাড়বে, 9.8 করে। তো বস্তুর ভর যাই হোক, প্রত্যেকটা বস্তুর বেগই বাড়বে 9.8 করে, তাহলে তারা একই সময় মাটিতে পৌঁছানোর কথা, কিন্তু একই সময় পৌঁছাতে পারে না। দেখা যাবে যেটা হালকা বস্তু, এটার পৌঁছাতে দেরি লাগে। কেন দেরি লাগে? কারণ বাতাসের বাধা। তাহলে আমরা কি বলতে পারি, কোনো জায়গায় যদি এরকম বাতাসের বাধা না থাকে, অর্থাৎ বায়ুহীন জায়গায় যদি আমরা এই পরীক্ষা করি, তাহলে একটা লোহার বল বা ধরো 50 কেজি ভরের একটা বস্তু আর 10 কেজি ভরের একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে তারা একই সাথে মাটিতে পৌঁছাবে। বুঝতে পেরেছি? এই অংশটা নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বলো। হ্যাঁ, যেটুকু পড়লাম এটা থেকে যদি আমরা কেউ না বুঝি এই অংশগুলো, তাহলে আমাকে জিজ্ঞেস করো যে ম্যাডাম বুঝতে পারি নাই, বা এটা একটু বুঝাই দেন। সবাই বুঝতে পারছো? ওকে, সবাই অন্তত বলতে হবে যে ম্যাডাম বুঝতে পারছি অথবা বুঝি নাই, একটা কথা তো বলতে হবে নাকি? সবাই বুঝছো? চুপ করে থাকার অর্থ কি বুঝবো? সবাই বুঝছি? মিস আর দ্বারা এখানে আমি অনুরোধ কি বোঝানো হয়েছে? কোনটা বাবা? আর দ্বারা? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে আমরা যেখানে আসি মাটির উপর পর্যন্ত দূরত্ব। পৃথিবী তো একটা গোলকের মতো, তাই না? সেই গোলকের মাঝখানেরটা হলো কেন্দ্র, কেন্দ্র থেকে এই পর্যন্ত মাটি পর্যন্ত দূরত্ব। তোমরা যখন ক্লাস 7-এ ছিলা, আমরা 7 বা 6-এ পড়েছি না পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, কেন্দ্রমণ্ডল, শিলামণ্ডল, মনে আছে? পড়েছি? হ্যাঁ, তাহলে ওই কেন্দ্র থেকে একদম মাটির উপর পর্যন্ত দূরত্বকে আমরা বলছি তোমার পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ বলো। ক্রিয়াশীল অর্থ কি বাবা? ক্রিয়াশীল। ক্রিয়াশীল মানে কাজ করতেছে। ওকে, তাহলে এই অংশে আমাদের আর কারো কোনো সমস্যা নেই। আমরা একটু ভর এবং ওজনটা আজকে শেষ করতে চাই। হ্যাঁ, ভর এবং ওজন। আচ্ছা, আমি কি আর কাউকে দিব পড়তে? আচ্ছা ঠিক আছে, আহাদি পড়ো। ভর এবং ওজন, ভর ও ওজন, পার্ট 4। পার্ট 4, ভর ও ওজন। যখন আমরা বলি কবিরের ওজন 90 কিলোগ্রাম, তখন আমরা আসলে বুঝাই যে কবিরের দেহের ভর 90 কিলোগ্রাম। আমরা যখন 50 কেজি চাউলের বস্তা কিনি, তখন আমরা আসলে ওই বস্তার চাউলের ভর 50 কেজি বুঝি, কিন্তু বস্তার চাউলের ওজন বুঝাই না। পদার্থবিজ্ঞানের ভর ও ওজন সম্পূর্ণ পৃথক দুটি রাশি। দৈনন্দিন জীবনে আমরা ওজন কথাটাকে অপব্যবহার করি, যা একে ভুল অর্থে বোঝায়। আসলে আমরা কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ওজন বলে থাকি। তবে ভর ও ওজনের পার্থক্য কি? ভর, প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। এইটা একটু দাগায় রাখো, এই লাইনটা দাগায় রাখো। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। আচ্ছা, এবার আসো ওজনে চলে আসো। এখানে আর পড়া লাগবে না, ভরের একক হচ্ছে কেজি। এই পর্যন্ত থাক। ওজনটা কি? ওজনটা পড়ো। ওজন, আমরা জানি যে কোনো বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে ভূমিতে ফিরে আসে। এটা ঘটে বস্তুত ওজনের জন্য, যা একে পৃথিবীর দিকে টানে। পৃথিবীর অভিকর্ষ বলের কারণে এটা ফিরে আসে। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। কোনো বস্তুর ভর m এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ g হলে ওই স্থানে বস্তুর ওজন হবে w। w = mg। আচ্ছা, এই লাইনটা সবাই একটু দাগায় রাখি। কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। আচ্ছা, তাহলে ওজন সমান সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ। আমরা বুঝতে পারলাম এটা। ওজনের একক হচ্ছে নিউটন, ভরের একক হচ্ছে কেজি। আচ্ছা, তাহলে 10 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? 10 গুণ অভিকর্ষ ত্বরণ 9.8 গুণ করলে কত হয়? 98 নিউটন। দেখো বইতে করা আছে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই ভর এবং ওজন কি? আচ্ছা, তাহলে আমাদের সময় খুব কম আছে। আমরা ভর এবং ওজনের পার্থক্য, এটা থাকবে হচ্ছে বাড়ির কাজ। ভর এবং ওজনের পার্থক্য, এটা হচ্ছে বাড়ির কাজ থাকবে।
দুইটা পার্থক্য লিখবা। একটা হচ্ছে ভরের সংজ্ঞা, ওজনের সংজ্ঞা, আর একটা ভরের একক, ওজনের একক। হ্যাঁ বলো। এটা কি লেখা থাকবে? জি অবশ্যই লেখা থাকবে। আজকে দুজন লিখে দেখাইলো, দেখছো? বাসায় কিন্তু এরকম লিখতে হবে, নাইলে পড়াশোনার অগ্রগতি হবে না। আচ্ছা, এবার আরও একটা বাড়ির কাজ দিব সাথে, তোমার ভর এবং ওজন নির্ণয়। নিজের ভরটা তো নির্ণয় করতেই পারবা, হ্যাঁ, মেপে দেখবা। তো এরপরে সাথে তোমার ওজনটা নির্ণয় করবা। তোমার ভর ধরো আমি ধরলাম 50 কেজি, আচ্ছা ধরলাম 50 কেজি এভারেজ সবার, হ্যাঁ, তাহলে 50 কেজির সাথে 9.8 গুণ করবা, তাতে যা হয় সেটাই হচ্ছে তোমার ওজন। ঠিক আছে, পরের ক্লাসে আমরা এই অংশটা দেখব। তো আজকে আমরা যে অংশগুলো পড়লাম, নতুন একটা চ্যাপ্টার পড়েছি, অনেকগুলা পড়া, এগুলো একটু বাসায় নিজেরা নোট করা শুরু করে দিবা। প্রথম হচ্ছে মহাকর্ষ বল কি, তারপর নিউটনের মহাকর্ষ সূত্রটা বইতে সুন্দর করে দেয়া আছে, এটাও লিখে ফেলবা। মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ F = G(m1m2/d²). এরপরে আমরা পড়েছি হচ্ছে অভিকর্ষ বল কি, অভিকর্ষ ত্বরণ কি, অভিকর্ষ ত্বরণের গাণিতিক রাশিমালা G = Gm/d²। পেয়েছো? এরপরে পড়েছি অভিকর্ষ ত্বরণ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় কেন, সেই অংশটাও পড়তে হবে। ভর কি, ওজন কি, এগুলো বাসায় নোট করবা। বাট বাড়ির কাজ থাকবে দুইটা, একটা হচ্ছে ভর এবং ওজনের পার্থক্য, আরেকটা হচ্ছে তোমার ভর এবং ওজন নির্ণয় করো। ঠিক আছে, আজকে ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার করব। কেউ যদি কোনো অংশ না বুঝতে পারো জিজ্ঞেস করো। স্পাইকে